মিনিটের আকস্মিক ঝড়ে লালমনিরহাটের কালীগঞ্জে ক্ষতিগ্রস্ত কয়েকশো পরিবার, আহত 15। বিদ্যুৎ না থাকায় চরম দুর্ভোগে 2 উপজেলার মানুষ। সপ্তাহের ব্যবধানে দেশের বিভিন্ন অঞ্চলে বেড়েছে কাঁচা মরিচের দাম। বৈরী আবহাওয়ায় হিলি বন্দরে পণ্য খালাসে স্থবিরতা। পঞ্চগড়ে ভারতীয় নাগরিক বলে এনআইডি লকড 2 ভাইয়ের নাগরিকত্বের সঙ্গে ফেরত চান পৈতৃক ভিটা জমি। প্রতারণার অভিযোগ ভাগ্যের বিরুদ্ধে। এবং মেঘনার ভাঙনে বিলীন ভৈরবের বিভিন্ন স্থাপনা। অবৈধ বালু উত্তোলনের ঝুঁকিতে 3 রেল সেতু। স্থায়ী শহর রক্ষা বাঁধ নির্মাণের দাবি। লালমনিরহাটের কালীগঞ্জে আকস্মিক ঘূর্ণিঝড়ে 1.5 শতাধিক কাঁচা এবং আধা পাকা ঘরবাড়ি লণ্ডভণ্ড হয়ে গেছে। সড়কের বড় বড় গাছ উপড়ে পড়ে অন্তত 15 জন আহত হয়েছেন। স্থানীয়রা জানিয়েছেন, গত 2 দিন ধরে টানা বৃষ্টি চলছে কালীগঞ্জে। সকাল 7:30টার দিকে হঠাৎ কালীগঞ্জ উপজেলার ভোটমারি ইউনিয়নের শ্রুতিধর এবং জামিরবাড়ি গ্রামের ওপর দিয়ে বয়ে যায় ঝড়। 3 মিনিটের তাণ্ডবে 2 গ্রামের 1.5 শতাধিক কাঁচা এবং আধা পাকা ঘরবাড়ি লণ্ডভণ্ড হয়েছে। বেশ কিছু বড় গাছ উপড়ে বাড়ির ওপর এবং সড়কে পড়েছে। এতে কমপক্ষে 15 জন আহত হয়েছেন। বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকায় 2 উপজেলার হাজারো মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। বাড়িঘর বিধ্বস্ত হওয়ায় খোলা আকাশের নিচে রয়েছে বহু পরিবার। কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা ঝড়ে বিধ্বস্ত এলাকা পরিদর্শন করে পুনর্বাসনের আশ্বাস দিয়েছেন। ঘরের কিছুই নাই, আপনারা আমাদের ভাইয়ের ঘরে সহযোগিতা করেন। উড়িয়েছি মানুষের বিল্ডিং ভাঙি আমার ঘরে বসছে, আমারও ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক বাড়ি আছে যে রাত্রি যাপন করার মতো অবস্থা নাই। ঝিনাইদহ, নারায়ণগঞ্জ এবং গাইবান্ধায় বজ্রপাতে 2 কৃষক সহ 4 জনের মৃত্যু হয়েছে। সকালে ঝিনাইদহ সদর উপজেলার আরমুখী এবং শৈলকুপা উপজেলার শেখরা গ্রামে বজ্রপাতে 2 কৃষকের মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, আরমুখী গ্রামের কৃষক শিমুল বিশ্বাস জমিতে কাজ করে বাড়ি ফেরার পথে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এদিকে শৈলকুপার শেখরা গ্রামের কৃষক হুরমত শেখ মাঠে কাজ করার সময় বজ্রপাত হলে গুরুতর আহত হন। উদ্ধার করে বাড়িতে নেয়ার পর তার মৃত্যু হয়। এদিকে নারায়ণগঞ্জের 2500 এবং গাইবান্ধার সাঘাটায় বজ্রপাতে প্রাণ গেল কিশোর সহ 2 জনের। মুন্সিগঞ্জের সিরাজদি খান এবং হবিগঞ্জের নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত হয়েছেন। এছাড়া মাগুরায় বাস এবং ট্রাকের সংঘর্ষে আহত হয়েছেন 20 জন। সকালে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের সিরাজদি খানের চালতিপাড়ায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, হানিফ পরিবহনের একটি বাসে ইমাদ পরিবহনের আরেকটি বাস পেছন থেকে ধাক্কা দেয়। দুর্ঘটনায় ইমাদ পরিবহনের চালকের সহযোগী ঘটনাস্থলে নিহত হন। আহত হন অন্তত 5 জন। এদিকে হবিগঞ্জের নবীগঞ্জে ট্রাক পিকআপের সংঘর্ষে 1 জন নিহত হয়েছেন। সকালে পিকআপ ভ্যান নিয়ে বাজারে যাবার সময় দিনাজপুর কলেজ এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যান চালক নিহত হন। এছাড়াও মাগুরা সদরের জাগলা এলাকায় বাস এবং ট্রাকের সংঘর্ষে আহত হয়েছেন অন্তত 20 জন। চাঁদপুর, বাগেরহাট এবং শরীয়তপুরে আলাদা 3টি হত্যা মামলায় জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। চাঁদপুরে রুবেল সর্দার রাফি হত্যার দ্রুত বিচার এবং হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগীর পরিবার এবং স্থানীয় এলাকাবাসী। নিহতের পরিবারের দাবি, হত্যার 7 মাস পেরিয়ে গেলেও মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করেনি পুলিশ। বাগেরহাটে চিতলমারীতে হায়াত উদ্দিন হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছেন সাংবাদিকরা। মানববন্ধনে জেলা এবং উপজেলা পর্যায়ের কর্মরত সাংবাদিকরা ছাড়াও শিক্ষক এবং সাধারণ মানুষ এতে অংশ নেন। এছাড়া শরীয়তপুরের শিশু তায়েবা হত্যার সুষ্ঠু তদন্ত এবং ন্যায় বিচার দাবিতে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন হয়েছে। টানা ছুটির পর উৎসবমুখর পরিবেশে সকাল থেকে চলছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের প্রচারণা। প্রার্থীরা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল, টুকিটাকি চত্বর, পরিবহন মার্কেট, একাডেমিক ভবনের আশেপাশে প্রচারপত্র বিতরণ করছেন। শিক্ষার্থীদের হাতে পৌঁছে দিচ্ছেন পরিচয়, ব্যালট নম্বর এবং নির্বাচনী অঙ্গীকার সম্পর্কিত প্রচারপত্র। চাইছেন দোয়া এবং সমর্থন। রাকসু নির্বাচনের প্রচারণার সময় বৃদ্ধি করা হয়েছে। 5 থেকে 14 অক্টোবর পর্যন্ত আচরণবিধি মেনে প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। দীর্ঘ 34 দিন বন্ধ থাকার পর অবশেষে আবারও ক্লাস এবং পরীক্ষার মধ্য দিয়ে স্বাভাবিক একাডেমিক পরিবেশ ফিরেছে ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে। আন্দোলনের কারণে 1 মাসেরও বেশি সময় স্থবির হয়ে থাকা এই শিক্ষাঙ্গন
সকাল থেকে শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে। দীর্ঘ বিরতির পর ক্লাসে ফিরে স্বস্তি প্রকাশ করছেন শিক্ষার্থীরা। শিক্ষক এবং প্রশাসন বলছে, শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিয়ে বিশ্ববিদ্যালয়ের সেশন জটমুক্ত রাখতে চেষ্টা করবেন তারা। গত 31শে অগস্ট রাতে একক কম্বাইন্ড ডিগ্রির দাবিতে পশুপালন ও ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলার ঘটনার পর অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ এবং হল ত্যাগের নির্দেশ দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। নরসিংদীতে সড়কে চাঁদাবাজির প্রতিবাদ করায় অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন শামীমের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। এতে 5 জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা 25 থেকে 30 জনকে আসামি করা হয়েছে। শনিবার রাতে সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল আহমেদ বাদী হয়ে নরসিংদী সদর থানায় মামলাটি করেন। এই ঘটনায় এখনো পর্যন্ত 7 জনকে আটক করেছে পুলিশ। তাদের সম্পৃক্ততা যাচাই বাছাই চলছে। শনিবার দুপুরে নরসিংদী পৌরসভার আরশিনগর মোড়ে অটোরিকশার চালকদের কাছ থেকে চাঁদা আদায়ের সময় 2 জনকে আটক করে পুলিশ। পরে হামলা করে পুলিশের কাছ থেকে তাদের ছিনিয়ে নেয় চাঁদা আদায়ের জড়িতরা। হামলায় অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন আহত হন। ছুটি শেষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আবারও নির্বাচনী উচ্ছ্বাস শুরু হয়েছে। দীর্ঘ বিরতির পর চাকসু নির্বাচনকে ঘিরে প্রার্থীরা ব্যস্ত ভোটারদের দোরগোড়ায় পৌঁছাতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এদিকে নিরাপদ ক্যাম্পাস গঠনের প্রতিশ্রুতি সহ 22 দফা ইস্তেহার দিয়েছে সার্বভৌম শিক্ষার্থী ঐক্য প্যানেল। দুর্গাপূজার ছুটি শেষে শিক্ষার্থীদের পদচারণায় আবারও মুখর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। পূজার মধ্যে হলে ও শাটল ট্রেনে প্রচারণা চালালেও তা ছিল সীমিত পরিসরে। তবে ছুটি শেষে শিক্ষার্থীরা ক্লাসে ফেরায় তাদের কাছে ছুটে যাচ্ছেন প্রার্থীরা। ফলে আরও গতি পেয়েছে প্রচারণা। পুরোদমে মাঠে নেমে পড়েছেন প্রার্থীরা। শাটল ট্রেন, ঝুপড়ি, শরণ চত্বর ও বিভিন্ন হলে রবিবার সকাল থেকেই প্রচারণা চালান প্রার্থীরা। শিক্ষার্থীদের কাছ থেকে প্রত্যাশিত সাড়া পাওয়ার দাবিও করছেন তারা। ক্যাম্পাসে যেহেতু আমরা দীর্ঘদিন কাজ করেছি, সেহেতু শিক্ষার্থীরাও আমাদের সম্পর্কে অবগত। তো আমরা চেষ্টা করছি তাদেরকে তাদের কথাগুলো জানার এবং আমাদের কথাগুলো তাদেরকে জানানোর। এবং আমরা প্রতিশ্রুতি দিচ্ছি যে আমরা রাষ্ট্র এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমাদেরকে যে অন্যায্যতার ভিতর রেখেছে, যে অবিচার আমাদের প্রতি করেছে, অবহেলা করেছে, সেগুলো যেন আদায় করে দিতে পারি। এদিন চাকসু ভবনের সামনে ইশতেহার ঘোষণা করে সার্বভৌম শিক্ষার্থী ঐক্য প্যানেল। চাকসুর সভাপতির ক্ষমতা বিলোপ, শিক্ষার্থীদের মৌলিক অধিকার, আবাসন সংকট নিরসন ও নিরাপদ ক্যাম্পাস গঠনের প্রতিশ্রুতি সহ 22 দফা ইশতেহার দিয়েছে তারা। আমরা প্রায় 22টির অধিক ইশতেহার আমরা আজকে উপস্থাপন করেছি এবং আমাদের প্রথম ম্যান্ডেট হচ্ছে আমরা প্রথম সাধারণ সভায় সভাপতির ওইসব ক্ষমতা বিলোপ করব যেগুলো শিক্ষার্থীদের অধিকার হরণ করতে পারে। পাশাপাশি আমাদের প্রক্টোরিয়াল বডিতে আমরা মনে করি এইরকম সেন্সিটিভ ডিসিশনে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব থাকা উচিত। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ ও হল সংসদে 908 জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর মধ্যে ভিপি পদে 24 জন, জিএস পদে 22 জন ও এজিএস পদে প্রার্থী 21 জন। ভোট হবে 15 অক্টোবর। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। অবৈধ ব্যানার পোস্টার উচ্ছেদে অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। সকালে কাজীর দেউরি মোড় থেকে শুরু হওয়া অভিযানের নেতৃত্ব দেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। কাজীর দেউরি, আসকার দিঘির পাড়, জামাল খান, চিরাগি পাহাড় ও আন্দরকিল্লা এলাকায় এই অভিযান চালানো হয়। মেয়র বলেন, যেখানে সেখানে পোস্টার ব্যানার লাগিয়ে নগরীর সৌন্দর্য নষ্ট করা হচ্ছে। একই সাথে নিয়ম না মানার কারণে অনেক রাজস্ব হারাচ্ছে সিটি কর্পোরেশন। চট্টগ্রামকে গ্রিন ও ক্লিন সিটি হিসেবে গড়ে তুলতে এই অভিযান অব্যাহত থাকবে। চট্টগ্রামের সীতাকুণ্ডে সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুর্বৃত্তের হামলার শিকার হয়েছেন 2 গণমাধ্যম কর্মী। সকালে জঙ্গল সলিমপুর এলাকায় হামলার শিকার হন এখন টিভির ব্যুরো প্রধান হোসেন জিয়াদ ও ক্যামেরা পার্সন মোহাম্মদ পারভেজ। দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার স্থানীয় 2 গ্রুপের সংঘর্ষের পর আজ সকালে জঙ্গল সলিমপুরে সংবাদ সংগ্রহে গেলে দুর্বৃত্তরা অতর্কিত তাদের ওপর হামলা চালায় ও মারধর করে। ক্যামেরা ভাঙচুর এবং মোবাইল ছিনিয়ে নেয় হামলাকারীরা। এ ঘটনায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তারের দাবি জানিয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন সহ গণমাধ্যম কর্মীদের বিভিন্ন সংগঠন। হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে ফেনীতেও মানববন্ধন করেছেন গণমাধ্যম কর্মীরা। গণপিটুনির ঘটনা ঘটে একজন নিহত হয়। আমরা সকালে সেই ঘটনার ফলো আপ সংবাদ সংগ্রহে যাই। ছিল্লুপুর এলাকায় যাওয়ার পরেই অতর্কিতভাবে আক্রমণ শুরু হয়। ওরা এসে অতর্কিতভাবে আমাদেরকে হামলা চালায় এবং কি ক্যামেরা কেড়ে নেয়। আমাদেরকে প্রায় 50 জনের অধিক লোক ওরা আমাদেরকে দৌড়ায় এখানে মারছে। টেকনাফের নীলা ইউনিয়নে নিখোঁজের 22 ঘণ্টা পর 4 বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার হয়েছে।
দুপুরে পূর্ব পানখালীর একটি পুকুরে ভাসছিল মরদেহটি। এর আগে শনিবার দুপুরে নিখোঁজ হয় আফসি। শিশুটির পরিবারের সদস্যদের অভিযোগ, আফসিকে শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ পানিতে ফেলে দেওয়া হয়। স্কচ টেপ দিয়ে মুখ আটকে রাখার চিহ্ন রয়েছে। এছাড়া শিশুটির কানে থাকা স্বর্ণের অলংকারও পাওয়া যায়নি। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের 6 জনকে হেফাজতে নিয়েছে পুলিশ। রাঙামাটিতে পৌরসভা আর সড়ক ও জনপথ বিভাগের বিভিন্ন রাস্তা খোঁড়া হলেও নেওয়া হয়নি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অনুমতি। পরিকল্পনাহীন খোঁড়াখুড়িতে ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা। তবে দ্রুত সড়ক মেরামতের আশ্বাস দিয়েছে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ। রাঙামাটি শহরের প্রধান সড়ক সহ বিভিন্ন এলাকায় এরকম গর্ত খুঁড়ে পৌর পানি সরবরাহের জন্য পাইপ স্থাপনের কাজ করেছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। গর্ত খুঁড়ে কাজ শেষ করার পরও সড়ক সংস্কার না করায় সৃষ্টি হয়েছে ভোগান্তির। 2 বছর আগেই পানি সরবরাহের লাইন অক্ষত রেখে নতুন করে স্থাপন করা হয় পাইপ লাইন। রাস্তা খুঁড়ে পাইপ স্থাপনের পর সংস্কার হয়নি সড়ক, তাই সৃষ্টি হয়েছে ক্ষোভের। সরকারি অর্থ যেমন খরচ হচ্ছে তেমনি জনগণের উপকার আসছে না। এই ধরনের কাণ্ডজ্ঞানহীন আচরণ থেকে আমরা দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করি। তবে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বলছে কাজে অনিয়ম হয়নি। যথাসময়ে সড়ক সংস্কারের কথাও বলেন তিনি। উন্নয়নের কিছু বিড়ম্বনা হয়তো হচ্ছে, বাট আমরা যতটা সম্ভব দ্রুততম সময়ের মধ্যে রাস্তাগুলো চলাচল উপযুক্ত করে দিই। একটা কার্যকর এবং যুগোপযোগী ওয়াটার সাপ্লাই নেটওয়ার্ক আপনাদের সবার সহযোগিতা নিয়ে বাস্তবায়ন করতে চাই। এডিবির অর্থায়নে 333 কোটি টাকা ব্যয়ে 5 বছর মেয়াদী পার্বত্য চট্টগ্রামে সমন্বিত ও টেকসই পৌর পানি ও স্যানিটেশন প্রকল্প বাস্তবায়ন করছে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ, যা শেষ হওয়ার কথা রয়েছে 2028 সালে। সৈকত রঞ্জন চৌধুরী, ডিবিসি নিউজ, রাঙামাটি। খাগড়াছড়ির গুইমারা উপজেলায় আগুন লেগে অন্তত 15টি দোকান পুড়ে গেছে। গভীর রাতে জালিয়াপাড়া বাজারে আগুন লাগে। ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পাশাপাশি স্থানীয় বাসিন্দা, সেনাবাহিনী, বিজিবি যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পুড়ে যাওয়া দোকানগুলো জ্বালানি, আসবাবপত্র, গাড়ির যন্ত্রাংশ সহ বিভিন্ন পণ্যের আগুনে 50 থেকে 60 লাখ টাকার ক্ষতি দাবি ব্যবসায়ীদের। বাজারের একটি গাড়ির ওয়ার্কশপ থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। কক্সবাজারে উখিয়া ও টেকনাফে আগ্নেয়াস্ত্র, গুলি ও ইয়াবা সহ 6 মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। ভোরে উখিয়ার পালংখালী ইউনিয়নের মরা গাছতলা এলাকায় কক্সবাজার টেকনাফ সড়কে অভিযান চালায় পুলিশ। এ সময় উদ্ধার করা হয় 2টি আগ্নেয়াস্ত্র, 5টি গুলি ও 2000 পিস ইয়াবা। আটক করা হয় মোহাম্মদ কায়সার, ফরিদ আলম, ফোরকান ও আব্দুল কাদেরকে। এদিকে ভোরে টেকনাফে ডগ স্কোয়াড সদস্যের সহায়তায় অভিযানে 9,500 ইয়াবা সহ রোহিঙ্গা দম্পতিকে আটক করেছে বিজিবি। তারা ক্যাম্পের বাইরে ভাড়া বাসায় থেকে মাদক কারবারে জড়িত ছিল। খাগড়াছড়িতে শুরু হতে যাচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব প্রবারণা পূর্ণিমা। উৎসবকে ঘিরে পাহাড়ি পল্লীগুলোতে চলছে নানান প্রস্তুতি। ফানুস উড়ানো, পিঠা তৈরি, জলপ্রদীপ বা কল্প জাহাজ সহ বিভিন্ন আয়োজনে 3 দিনব্যাপী পালিত হবে এই উৎসব। উৎসবকে কেন্দ্র করে সোমবার থেকে বিহারে বিহারে চলবে ধর্মীয় অনুষ্ঠান। আশ্বিনী পূর্ণিমা থেকে আষাঢ়ী পূর্ণিমা, এই 3 মাস বর্ষাবাসের পর পালন করা হয় বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব প্রবারণা পূর্ণিমা। আগামী 6 অক্টোবর থেকে 8 অক্টোবর পর্যন্ত খাগড়াছড়িতে পালিত হবে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রবারণা উৎসব। উৎসবকে ঘিরে পাহাড়ি পল্লীগুলোতে চলছে নানান প্রস্তুতি। যুবক যুবতীরা দল বেঁধে তৈরি করছে রং বেরঙের ফানুস। শুধু তাই নয়, প্রতিটি বিহারে চলছে পরিষ্কার পরিচ্ছন্নতা ও সাজসজ্জার কাজ। শেষ মুহূর্তে নতুন পোশাক কেনাকাটায় ব্যস্ত সময় পার করছে তরুণ তরুণীরা। তবে পার্বত্য এলাকায় সহিংস ঘটনায় এবার জেলায় জমকালো আয়োজন খানিকটা কম। আমরা ফানুস তৈরি করছি প্রবারণা পূর্ণিমার উপলক্ষে। এই ফানুসকে একটু কালারফুল করার হিসেবে আমরা এই লাইটিং পেপারগুলো ব্যবহার করি। এই প্রবারণার মাধ্যমেই মূলত আমাদের যে 1 মাস ব্যাপী পরিচিত দান শুরু হয়। এই পূর্ণিমায় ভিক্ষুরা 3 মাস পর্যন্ত তারা কিছু নিয়ম কানুন পালন করেন। প্রবারণা ঘিরে সব প্রস্তুতি সম্পূর্ণ হওয়ার কথা জানান আয়োজকেরা। আমরা প্রবারণা পূর্ণিমা উপলক্ষে বুদ্ধ পুজো করে থাকি এবং সকাল টাইমে ধর্মীয় অনুষ্ঠান করে থাকি। আগামী 6 তারিখ পরিপূর্ণ হবে আমাদের প্রবারণা পূর্ণিমা। প্রবারণা পূর্ণিমার মধ্য দিয়ে পাহাড়ে প্রতিষ্ঠা হবে স্থায়ী শান্তি, এমনটাই প্রত্যাশা বৌদ্ধ ধর্মাবলম্বীদের। ডিভিসি নিউজ ডেস্ক।
বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন চট্টগ্রাম অধ্যায়ের আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। কুইন্টেন রিবেরোকে আহ্বায়ক, ব্রিজেট ডায়েসকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং ডানকিন ক্রিস্টোফার পেরেরাকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়। নগরীর একটি হোটেলে আয়োজিত সভায় বক্তারা জানান, খ্রিস্টান সম্প্রদায়ের কল্যাণ, সামাজিক উন্নয়ন ও ন্যায়সঙ্গত অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছেন তারা। নতুন আহ্বায়ক কমিটির নেতৃত্বে চট্টগ্রাম অধ্যায়ের কার্যক্রম আরও গতিশীল হবে। জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে গণভোটের পক্ষে প্রায় সব দলই একমত। তবে কোন প্রক্রিয়ায় গণভোট হবে তা এখন পর্যন্ত ঠিক করা যায়নি। একই সঙ্গে আসন্ন জাতীয় নির্বাচনের দিনই গণভোট হতে পারে বলে মত দিয়েছে বেশিরভাগ দল। তবে জামায়াত ইসলামী বলছে, একই দিন জাতীয় নির্বাচন এবং গণভোট হলে জনগণ দ্বিধাগ্রস্ত হতে পারে। বহুল আলোচিত জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়েই মূলত রবিবার আবারও রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকে বসে জাতীয় ঐকমত্য কমিশন। এতে যোগ দেন বিএনপি, জামায়াত, এনসিপি সহ 30টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা। বৈঠকের প্রারম্ভিক বক্তব্যে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, সব দল একমত হলে দ্রুতই জুলাই সনদ বাস্তবায়ন করা সম্ভব। তো আপনাদের মধ্যে যদি একমত হওয়ার জায়গা তৈরি হয় তাহলে এটা বাস্তবায়ন করা সহজতর হবে, সম্ভব হবে, দ্রুততার সঙ্গে করা সম্ভব হবে। 15 তারিখের কাছেদারের সময়ে কোনো এক সময় সম্ভব হলে একটি আনুষ্ঠানিকতার মাধ্যমে এটি স্বাক্ষর করতে চাই। বৈঠকের আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, বিচার বিভাগের পরামর্শ নিয়ে সরকার গেজেট প্রকাশ করে গণভোটের আয়োজন করতে পারে। যদি সরকার গেজেট নোটিফিকেশনের মাধ্যমে গণভোটের আয়োজন করে কোনো জাতীয় প্রশ্নে, সেই গণভোট জাতীয় সংসদ নির্বাচনের দিনে একই সাথে অথবা অন্য কোনো দিনে গণভোট পরিচালনা করতে পারে, সেই এখতিয়ারটা ইলেকশন কমিশনকে না দিলে ইলেকশন কমিশন অ্যাট দেয়ার ওন বর্তমান পরিস্থিতিতে সেটা করতে পারবে না। তবে এর বিরোধিতা করে 106 অনুচ্ছেদ ব্যবহার করলে ভবিষ্যতে চ্যালেঞ্জের মুখে পড়ার শঙ্কা জামায়াতের। জাতীয় নির্বাচনের আগেই তাই গণভোট চায় দলটি। আমাদের অবস্থান যদিও আগে সংবিধান আদেশ ছিল, আমরা বলেছি হ্যাঁ, জাতির স্বার্থে দলীয় অবস্থানকে আমরা একটু মডিফাই করেছি, করে আমরা গণভোটের ব্যাপারে একমত হয়েছি। সাংবিধানিক আদেশ বা যাই হোক, নির্বাচনের দিন গণভোটের মাধ্যমে বাস্তবায়ন চায় এনসিপি। আমরা জুলাই সনদকে ওই সংশোধনের চেয়ে বেশি কিছু মনে করি। আগামী নির্বাচনটা হতে হবে গণপরিষদ নির্বাচন, এবং এছাড়াও আগামী যে নির্বাচিত সভা তাদেরকে একই সাথে দুটো ভূমিকা দেওয়া যেতে পারে। তারা একই সাথে গণপরিষদ এবং একই সাথে পার্লামেন্টের ভূমিকা পালন করবে। অন্যান্য দলের প্রতিনিধিরাও জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের পক্ষে মত দেন। গণভোটের মাধ্যমে রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিকের অধিকারটাও এখানে কনফার্ম হয়ে গেল, তাহলে কেউ তুলতে পারবে না যে এটা যে পিপলস উইল এখানে রিফ্লেক্ট করছে না, সেই প্রশ্নটা কেউ আর দ্বিতীয় করে তুলতে পারবে না। জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে জনসম্মতি নেবার ক্ষেত্রেও আরপিও একই দিনে তারা গণভোটের একটা সিদ্ধান্ত তারা গ্রহণ করছেন। আমরা মনে করি যে জাতীয় নির্বাচনের দিনেই একই সাথে গণভোট হতে পারে। এর আগে সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশন সভাপতি ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যেখানে খুব শিগগিরই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার কথা জানান কমিশন সদস্যরা। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে গণভোটের পক্ষে প্রায় সব দলই একমত। তবে কোন প্রক্রিয়ায় গণভোট হবে তা এখন পর্যন্ত ঠিক করা যায়নি। একই সঙ্গে আসন্ন জাতীয় নির্বাচনের দিনই গণভোট হতে পারে বলে মত দিয়েছে বেশিরভাগ দল। তবে জামায়াত ইসলামী বলছে, একই দিন জাতীয় নির্বাচন এবং গণভোট হলে জনগণ দ্বিধাগ্রস্ত হতে পারে। আরও জানাতে ফরেন সার্ভিস একাডেমি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, বৈঠক নিয়ে আপনার হাতে কি তথ্য আছে? রিদওয়ানা, এই যে ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক, অর্থাৎ এই যে জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি প্রক্রিয়া নিয়ে একদমই যদি আমি আপনাকে বলি যে সেই দুপুর থেকেই কিন্তু এই বৈঠকটি চলছে, মধ্যাহ্ন বিরতিও ছিল। এখন সর্বশেষ যে বিষয়গুলো, সেই বিষয়গুলো এখন সামনে আসবে। নিশ্চয়ই আপনি খবরে বা প্রতিবেদনে যে বিষয়গুলো আমরা দেখাচ্ছিলাম, তো তার কিছু অংশ তো থাকবেই। মোটা দাগে যদি বলি তাহলে বলতে হবে যে এই যে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে যে বিষয়গুলো, বিশেষ করে সাংবিধানিক আদেশ বা সংবিধান আদেশ, যেটি কনস্টিটিউশনাল অর্ডার, এবং সেই সঙ্গে আমরা দেখেছি বিএনপির পক্ষ থেকে যেটা 106 অনুচ্ছেদ অনুযায়ী
অর্থাৎ যে তারা এই সংস্কার বাস্তবায়নে সুপ্রিম কোর্টের মতামত নেওয়ার যে বিষয়টি ছিল, সেই প্রসঙ্গটি কিন্তু আজকে এই আলোচনায় উঠে এসেছে। তো সব মিলিয়ে অল্প কিছুক্ষণ পরে আমরা যতটুকু দেখতে পাচ্ছি এখানে বিডিবি লাইভ যে এই বৈঠকটি সরাসরি সম্প্রচার করেছে। তো সেই জায়গা থেকেও বলি, আমরা ফরেন সার্ভিস একাডেমিতে আছি, এখানে বাইরে যে একটি টেলিভিশন আছে সেখানে আমরা আসলে দেখছিলাম। তো সেই জায়গা থেকে বৈঠকটি আপাতত শেষ হয়েছে। এখন আমরা ফরেন সার্ভিস একাডেমির এই নিচতলাতে আছি। তো এখানেই আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনটি হবে অল্প কিছুক্ষণের মধ্যেই। আমি যদি আপনাকে বলি যে এই বৈঠকের যে সহসভাপতি ডক্টর আলী রিয়াজ এখনই কথা বলবে। তো এই যে বৈঠকটি হলো, অর্থাৎ এখানে রাজনৈতিক দলগুলোর সর্বশেষ মতামতগুলো কি আসলো সেই বিষয়গুলোই কিন্তু এখন তুলে ধরবেন এই জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। আমরা নিশ্চয়ই আপনার মাধ্যমে দর্শকদেরকে সর্বশেষ যে তথ্য, সর্বশেষ যে সিদ্ধান্তটি হলো আসলে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে, সেই বিষয়টি আমরা আপনার মাধ্যমে দর্শকদেরকে আমরা জানাতে পারবো। তো আমরা চলে যাচ্ছি সরাসরি ডক্টর আলী রিয়াজ কথা বলবেন সেখানে। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দল এবং জোটগুলোর যে আলোচনা, তার এই তৃতীয় পর্যায়ে আমরা জুলাই জাতীয় সনদ 2025 বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আলোচনা অব্যাহত রেখেছি। আপনারা জানেন যে 11ই সেপ্টেম্বর, 14ই সেপ্টেম্বর এবং 17ই সেপ্টেম্বর তিনটি সভা হয়েছিল এবং 17ই সেপ্টেম্বরের পরে আমরা রাজনৈতিক দলগুলোর অনুরোধের প্রেক্ষিতে বলেছিলাম যে তাদের মধ্যে পারস্পরিক আলোচনার জন্য আমরা খানিকটা সময় দিতে চাই এবং সেই সময়ের পরিপ্রেক্ষিতেই আজকে চতুর্থ সভা অনুষ্ঠিত হয়েছে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে। আজকে আমি মনে করি, কমিশনের পক্ষ থেকে আমরা মনে করি যে আজকে জুলাই জাতীয় সনদ 2025 বাস্তবায়নের ব্যাপারে একটি উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে। জুলাই জাতীয় সনদ 2025 বাস্তবায়নের জন্য জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা, তাদের সম্মতির জন্য একটি গণভোট অনুষ্ঠানের ব্যাপারে সকল রাজনৈতিক দলই একমত হয়েছেন। এটি প্রথম ধাপ হিসেবে আমরা মনে করছি যে বাস্তবায়ন প্রক্রিয়ার বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্যের এটি একটি বড় রকমের অর্জন এবং একটি বড় রকমের পদক্ষেপ এবং একটি প্রথম পদক্ষেপ। আমরা অত্যন্ত আশাবাদী যে অন্যান্য বিষয়গুলোতেও আমরা রাজনৈতিক দলগুলোর মধ্যে এই ঐকমত্য গড়ে তুলতে পারব। ফেব্রুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে যে আইনসভা তৈরি হবে, সেই আইনসভা যেন মৌলিক সাংবিধানিক সংস্কারগুলো করতে পারে এবং তাকে টেকসই করতে পারে, তার জন্য এই আইনসভাকে এমনভাবে চিহ্নিত করা দরকার বা আলাদা বৈশিষ্ট্য দেওয়া দরকার যাতে করে এই সংস্কারগুলোকে যারা জুলাই সনদের ভিত্তিতে যে সমস্ত সংশোধন, সংযোজন, বিয়োজন, পরিবর্ধন, পরিমার্জন হবে সেগুলো যেন টেকসই হয়, এই ব্যাপারেও রাজনৈতিক দলগুলোর মধ্যে কার্যত একটি ঐকমত্য হয়েছে। মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে দল হিসেবে আওয়ামী লীগের বিচারে ট্রাইব্যুনালের তদন্ত কাজ খুব দ্রুত শুরু হবে, জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। দল হিসাবে আওয়ামী লীগের বিরুদ্ধে অপরাধী সংগঠন হিসাবে তাকে বিচারের মুখোমুখি করার জন্য প্রাথমিক তদন্তের কাজটা আমরা শুরু করতে যাচ্ছি। সেটা যদি পুরো দমে শুরু হয়, তখন আমরা বলতে পারবো আপনাদেরকে যে আওয়ামী লীগের বিচারের মুখোমুখি হওয়ার ব্যাপারটা কত দূর আছে। বাংলাদেশে গণতান্ত্রিক যাত্রায় পাশে থাকবে জাতিসংঘ। বিএনপি নেতাদের সাথে বৈঠকে এই প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। দলটির নেতারা বলেন, দেশে গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে প্রয়োজন দ্রুত নির্বাচন আয়োজন। আর বাংলাদেশে নির্বাচনকে যারা ঠেকাতে যাবে তারা গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্বের শত্রু বলেও মন্তব্য তাদের।
রবিবার সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির নেতাদের সাথে বৈঠক করেন ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। আলোচনায় উঠে আসে বাংলাদেশের চলমান পরিস্থিতি, নির্বাচন ও গণতান্ত্রিক যাত্রা সহ নানা প্রসঙ্গ। বৈঠকের পর গণমাধ্যমকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশের নির্বাচনের প্রেক্ষাপটে গণতান্ত্রিক চর্চা ফিরিয়ে আনতে জাতিসংঘের সমর্থন বজায় থাকবে। এই গণতান্ত্রিক যাত্রায় বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি দেন গোয়েন লুইস। গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে গেলে খুব সহসা একটা নির্বাচনের মাধ্যমে সেই কাজটা আমাদেরকে করতে হবে এবং ফেব্রুয়ারির প্রথমার্ধে যে নির্বাচনের আলোচনা চলছে এটাকে কিভাবে সফলভাবে আমরা সমাপ্তি করতে পারি সেটা আলোচনা হয়েছে। রোহিঙ্গা প্রত্যাবর্তন, মানবেতর জীবনযাপন করছে, এগুলো নিয়ে আলোচনা হয়েছে। ফেব্রুয়ারির নির্বাচনে সর্বোচ্চ সহযোগিতা করবে জাতিসংঘ। রোহিঙ্গা পরিস্থিতি অনেক শোচনীয়। এই চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের পর্যাপ্ত সহযোগিতা প্রয়োজন। দুপুরে আমরা বিএনপি পরিবারের আয়োজনে এক অনুষ্ঠানে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, জ্ঞান বিজ্ঞানের চর্চা বাদ দিয়ে দেশের ছাত্র রাজনীতির নামে মাস্তান তৈরি করা হচ্ছে। 15-16 বছর ধরে আপনার জ্ঞান চর্চা, বিজ্ঞান চর্চা এর কোনো অবকাশ ছিল না বলেই আজকে মাস্তান তৈরি হচ্ছে, আজকে গুন্ডা তৈরি হচ্ছে। ছাত্র নামধারীদের দিয়ে কিভাবে মিছিল ভাঙানো যায়, কিভাবে মিটিং ভাঙানো যায়, এই প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন আয়োজিত দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা ও গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে এক নাগরিক সমাবেশে বিএনপি নেতারা বলেন, নির্বাচন ঠেকানোর চেষ্টা যারা করবে তারা দেশের শত্রু। গণহত্যাকারীকে সমর্থনের মধ্য দিয়ে গণতন্ত্রের বিপক্ষে অবস্থান নিয়েছে। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। প্রবর্ণ পূর্ণিমা উপলক্ষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন বৌদ্ধ ধর্মীয় নেতারা। রবিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক অনুষ্ঠানে বৌদ্ধ নেতারা প্রবারণা পূর্ণিমা তাৎপর্য তুলে ধরেন এবং প্রধান উপদেষ্টাকে শুভেচ্ছা অভিনন্দন জানান। একই সাথে তাকে বিভিন্ন বৌদ্ধ বিহার পরিদর্শনের আমন্ত্রণ জানান তারা। এ সময় রাজধানীর উত্তরায় বৌদ্ধ সম্প্রদায়ের জন্য শেষকৃত্য স্থল বরাদ্দ দেয়ায় ডক্টর ইউনূসের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন ধর্মীয় নেতারা। জানান, মাত্র 10 দিনের মধ্যে জায়গা বরাদ্দ দেওয়া হয়েছে, আর এর ফলে ঢাকায় বসবাসকারী বৌদ্ধ ধর্মাবলম্বীদের আর শেষকৃত্যের জন্য চট্টগ্রাম পর্যন্ত যেতে হবে না। ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 37, বগুড়া 2-এ। স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন শিবগঞ্জ উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সহসভাপতি। কথা বলবো, জানার চেষ্টা করবো আগামী নির্বাচনে এই দলটি কি অবস্থান রয়েছে। স্বাগত আপনাকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আপনাদের যে দলটি আছে, জামাত চাচ্ছে ইসলামিক যে দলগুলো রয়েছে একসঙ্গে নির্বাচনে অংশ নেওয়ার, তো সেটার প্রভাবটাকে আসলে পড়বে কিনা? আপনাকে যদি এখান থেকে বলে যে প্রার্থীতা করতে, তাহলে সেইটা কি? আসলে দেখেন, আমরা তো নীতি ও আদর্শের রাজনীতি করি। আমাদের এখানে দলীয় যে কমান্ড আছে, সেই কমান্ডের ওপরে আমাদের কথা বলার কোনো এখতিয়ার নাই। যদি আমাদেরকে বলে যে সেই ক্ষেত্রে যে ইসলামের পক্ষে একটা বাক্স যাবে, সেই ক্ষেত্রে দল যাকে সিদ্ধান্ত দিবে সে তার পক্ষে এখানে লড়বে। যদি জামাত ইসলাম পাই, জামাত ইসলামের পক্ষে আমরা লড়বো, আর যদি আমি পাই তাহলে জামাত ইসলাম আমার পক্ষে লড়বে। এটাই হলো স্বাভাবিক। আমাদের সর্বোপরি আমাদের সিদ্ধান্ত হলো যে কমান্ড যা বলবে তাই আমরা করবো। এখানে এর বাইরে আমাদের ব্যক্তিত্ব কোনো অপশন নেই। এই আসনটিতে তো বিএনপির হেভি ওয়েট প্রার্থী রয়েছেন, তো সেক্ষেত্রে আসলে কতটা চ্যালেঞ্জ হতে পারে? আসলে আপনারা জানেন, বিএনপি এখানে দীর্ঘদিন এমপি ছিল। তাদের রাজনৈতিক কর্মকাণ্ড আমাদের এই বিশেষ করে আমাদের শিবগঞ্জ বলি এবং বগুড়াতে তারা উন্নয়নের কথা বলেছে, কিন্তু প্রকৃতপক্ষে আমরা উন্নয়ন চোখে দেখি নাই। কী কারণে বলবো, আমাদের এই সৈয়দপুর ইউনিয়ন হলো কৃষি স্বনির্ভরশীল একটি হলো অঞ্চল। এই অঞ্চলে দেখেন, আজকে আমরা বিশেষ করে কৃষক যারা আছে, তারা একটা ধান উৎপাদন করতে লাগে 1000 টাকা খরচ হয়ে যায়, কিন্তু বিক্রির সময় 800 টাকায় বিক্রি করতে হয়। তাহলে তাদের ভাগ্যের পরিবর্তন হয় না। কিন্তু কী কারণে? দুর্নীতির কারণে। আর দুর্নীতি কোথায় থেকে আসছে? বিশেষ করে তারা যে কীটনাশক যে ক্ষেত খামারে দেয়, এই কীটনাশকের যেখানে দাম হওয়ার কথা ছিল 300-400 টাকা বস্তা, সেখানে দেখা যায় 1200-1300 টাকা বস্তায় তাদেরকে কীটনাশক কিনে সার দিয়ে তারপরে এই ধান উৎপাদন করতে হচ্ছে। সেক্ষেত্রে তাদের কস্টিং খরচটা অনেক বেশি পড়ে যাচ্ছে। তা আসলে আমরা বলি, বগুড়ার মানুষ সবসময় বিএনপির পক্ষেই থাকে, কিন্তু ইনশাল্লাহ 53 বছরে যেহেতু আমরা দেখে আসছি এই দুই দলকে, এবং ওই বিশেষ করে বিএনপির
রাজনৈতিক যে কর্মকাণ্ড, এবং আপনি আশ্চর্য হবেন যে 5ই আগস্টের পরে 2024 সালে 5ই আগস্টের পরে বিএনপি তাদের নিজেদের কোন্দলের কারণে 150 জন কর্মীকে খুন হতে হয়েছে। তো এই কারণে আমাদের এই বিশেষ করে আমরা শিবগঞ্জবাসী প্রত্যাশিত যে এই দেশে এবং এই বিশেষ করে শিবগঞ্জ অঞ্চলের মানুষ আর বিএনপিকে চাচ্ছে না। ইনশাল্লাহ আপনারা তো কাজকর্ম করতে পারেননি, সাধারণ মানুষের দোরগোড়া যেতে পারেননি, তাহলে কতটা আস্থা রাখছেন জনগণের কাছে আমাদের আপনাদেরকেই বেছে নেবে? আমাদের যে ম্যান্ডেট, আমাদের যে দলীয় শৃঙ্খল এবং আমাদের যে চারিত্রিক গঠনালী, আমাদের যে যোগ্যতা, সেই ক্ষেত্রে আমরা মনে করি আমরা বিএনপির চেয়ে অনেক এগিয়ে আছি। শৃঙ্খলা দেখে কি সাধারণ মানুষ ভোট দিবে? শৃঙ্খলা হলো কি একটা কমিটমেন্ট। আজকে আমরা জনগণের সামনে যে কমিটমেন্টটা দেই যে আমরা এটা, আমি আশা করি যদি আমি নির্বাচিত হয়ে আসতে পারি, এই আমাদের সৈয়দপুর ইউনিয়নে বিশেষ করে দেখবেন আমাদের কোনো মেডিকেল নেই। এখানে কোনো মেয়েরা যদি কোনো গর্ভবতী মেয়েরা বাচ্চা প্রসবের জন্য যাইতে হয় সে বগুড়াতে অনেক দূরে, যাইতে যাইতে দেখবেন ডেলিভারি রাস্তার মধ্যে হয়ে গেছে। সেই ক্ষেত্রে তাদের কোনো অবস্থান নেই এখানে। ইনশাল্লাহ আমাদের শিক্ষার যে পরিবেশ, দেখেন আপনার আজকে মাঠে আসছেন, মাঠের যে অবস্থা আমরা বসতে পারি না এখানে। বিশেষ করে আমাদের যে ইসলামিক যে ধর্মীয় কালচারগুলো, আমাদেরকে তারা বিএনপির লোক আজকে তারা আমাদের সাথে আন্দোলন করে, তারা ইসলামের বিপক্ষে কথা বলে। এখন 95% আমাদের আওয়ামী লীগ 16 বছরে কি করেছে আপনাদের জন্য? আওয়ামী লীগ 16 বছরে ফ্যাসিস্ট সরকারের কথা তো অবশ্যই আপনারা আমাদের চেয়ে আরও ভালো জানেন। আপনারা যেহেতু এটা বিশ্ব মিডিয়াতে আপনি প্রচারও দেখছেন যে যদি তারা বিএনপি, আমরা বলি একটা সহজ ভাষায় বলি, একটা পুরান বউকে নতুন শাড়ি পরায় যদি নেসতে হয় তাহলে বলবো আওয়ামী লীগ ছিল পুরান বউ, আর এই পুরান বউটাকে বিএনপি নতুন শাড়ি পরে আমরা রাজপথে নামাই দিচ্ছি। ছোট করে গুরুত্বপূর্ণ বিষয় বলবেন যে কি করতে চান, একদম গুরুত্বপূর্ণ। আমি যদি এই শিবগঞ্জ ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে যদি আমাদের দলীয়ভাবে যদি আমাকে মনোনয়ন দেওয়া হয় এবং আমি যদি এখানে পাশ করতে পারি, সেই ক্ষেত্রে আমি এলাকায় বিশেষ করে কৃষকদের পক্ষে আমি কাজ করব। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আপনি এতক্ষণ যুক্ত ছিলেন। পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় থাকছে ভিন্ন কোনো রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে, সেসব বিষয়ের সঙ্গে থাকুন CSRM-TBC ইলেকশন এক্সপ্রেসের। বাংলাদেশের শিক্ষকদের পেশাগত অবমূল্যায়ন, আর্থিক সংকট এবং বিভিন্ন চ্যালেঞ্জের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে সরকারের কাছে 12 দফা দাবি জানিয়েছে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইউট্যাব। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার PJ হার্ট ইন্টারন্যাশনাল হলে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এসব দাবি জানান। সংবাদ সম্মেলনে ইউট্যাবের সভাপতি অধ্যাপক ডক্টর ABM ওবায়দুল ইসলাম লিখিত বক্তব্যে বলেন, এই বিশ্ব শিক্ষক দিবস এমন এক সময়ে পালিত হচ্ছে যখন বাংলাদেশের প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সকল স্তরের শিক্ষক পেশাগত অবমূল্যায়ন এবং আর্থিক সংকটের মুখোমুখি। তিনি বলেন, প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষকদের বেতন জাতীয় বেতন স্কেলের নিম্ন স্তরে আটকে আছে। সরকারি প্রাথমিক শিক্ষকরা 13তম গ্রেডে নিয়োগ পান, যা দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বনিম্ন। শিক্ষকদের গবেষণার সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে আন্তর্জাতিক মানদণ্ডে গবেষণা ভাতা প্রদান করতে হবে। পেশাগত দক্ষতা বৃদ্ধি, জাতীয় পর্যায়ে কনফারেন্স, সেমিনারে অংশগ্রহণ ও গবেষণাপত্র উপস্থাপনের জন্য ভ্রমণ ভাতা সহ অন্যান্য আর্থিক প্রণোদনা দিতে হবে। ভারতের উত্তরবঙ্গে প্রবল বৃষ্টিতে সৃষ্ট পাহাড় ধসে মৃত্যু হয়েছে অন্তত 17 জনের, আহত হয়েছেন অনেকেই। গত 3 দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার সহ উত্তরবঙ্গের বেশ কয়েকটি স্থানে। অতিমাত্রায় বৃষ্টির কারণে পাহাড়ি এলাকাগুলোতে দেখা দেয় ধস। এ সময় ঘটনাস্থলে মৃত্যু হয়েছে 14 জনের। আহতদের অবস্থা আশঙ্কাজনক হয় মৃতের সংখ্যা আরও বাড়বে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তা, জলঢাকা সহ স্থানীয় নদীগুলোর পানি। এর মধ্যে ভেঙে গেছে দার্জিলিংয়ের দুধিয়া ব্রিজের একাংশ। এতে সিকিমের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে অঞ্চলটির। ভোগান্তিতে পড়েছে স্থানীয়দের পাশাপাশি পর্যটকেরা। বাংলাদেশের ক্রিকেটের স্বার্থে বিসিবিতে থাকা প্রয়োজন বলে মনে করেন আমিনুল ইসলাম বুলবুল। তবে ভোটাররা না চাইলে সেই পথ ছাড়তেও আপত্তি নেই তার। আলোচিত 15 ক্লাবের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে আদালতের রায়ের পর নির্বাচন কমিশনের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন বর্তমান সভাপতি। বাংলাদেশ ক্রিকেটের জন্য আই নিড টু কন্টিনিউ, এবং আমাকে যারা ভোট দিচ্ছেন বা ভোট দিবেন না, বা আপনারা যারা আছেন যদি মনে করেন যে আই এম নট গুড ইনাফ, আমি চলে যেতে আগ্রহী আছি এনি টাইম। বাট অ্যাট দ্য সেম টাইম আমার একটাই লক্ষ্য বাংলাদেশ ক্রিকেট। আইডিয়াল ভোট হচ্ছে কিনা এটা নির্বাচন কমিশন বলতে পারবে। ভোটে তো আপস অ্যান্ড ডাউন থাকবেই, এবং এটা আমার জন্য প্রথম হয়তো ভাবছি এটাই হয়তো নর্মাল। দেখেন, বিশ্বযুদ্ধগুলো হতো না
যদি কেউ চেয়ারে টেবিলে আলোচনা করতো, আমরা চেষ্টা করব আলোচনার মাধ্যমে সব কিছু ক্লিয়ার করতে। ওই যে প্রথম সব কিছু প্রথম তো আমি নিজেও শিখছি প্রত্যেকটা দিন। আমি একটা জিনিস শিখেছি যে প্রত্যেকটা ঘন্টা চেঞ্জ হয়। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।